মানুষের যেমন শরীরের অসুখ হয় তেমনি কিন্তু মনেরও অসুখ হয়, এবং বাংলাদেশে এই মনের অসুখ বা মানসিক রোগ নিয়ে নানা ধরনের সংস্কার এবং কুসংস্কার রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মানসিক রোগ মানেই পাগল হয়ে যাওয়া। আসলেই কি মানসিক রোগ আর পাগল সমার্থ? সুপ্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আজকে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি এবং আমাদের আলোচ্য শিরোনাম হচ্ছে মানসিক রোগী মানেই কি পাগল। দুজন মনোরোগ বিশেষজ্ঞ আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন এবং পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে অথবা ফেসবুক পেজে গিয়ে লাইভে অথবা জুম আইডিতে যুক্ত হয়ে আপনারাও কিন্তু এ সংক্রান্ত প্রশ্ন করতে পারেন অথবা সমস্যা তুলে ধরতে পারেন। আমাদের দুজন যে বিশেষজ্ঞ রয়েছে তারা সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যা সমাধানের পথ দেখাবেন। সবার আগে আমি সুপ্রিয় দর্শক আমাদের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ দিক থেকে রয়েছেন ডাক্তার ফারজানা রহমান, তিনি সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতাল। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন আরেকজন তরুণ উদীয়মান মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জোবায়ের মিয়া, তিনি সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও মনে করিয়ে দিচ্ছি, মানসিক রোগী মানেই কি পাগল? পর্দায় দেখানো নম্বরে বা ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনারা কিন্তু এই বিষয়ে আপনাদের প্রশ্ন বা সমস্যা তুলে ধরতে পারেন। ডক্টর ফারজানা রহমান, শিরোনাম যেটি, ঠিক আপনাকে একই প্রশ্ন করছি, মানসিক রোগে মানেই কি আসলেই পাগল? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু জেনে নিই যে মানসিক রোগ কি। মানসিক রোগ হচ্ছে গিয়ে এমন একটি অবস্থা, যে অবস্থায় একজন মানুষ তার যুক্তি, বুদ্ধি, বুদ্ধিমত্তা, তার আচরণ, তার অভিব্যক্তি, তার বহিঃপ্রকাশ, তার নিজেকে প্রকাশ করার ক্ষমতা এবং যে কোনো কিছুর যুক্তি বুদ্ধির বিশ্লেষণ করে কোনো একটি কাজ করার ক্ষমতাকে যখন ব্যাহত হয় এবং যখন তা সেই ব্যক্তির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ব্যক্তির আর্থসামাজিক প্রেক্ষাপটে, ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রে, ব্যক্তির পেশাগত বা শিক্ষাগত জীবনে, যখন এই বিভিন্ন অংশে তার কাজের দক্ষতা হ্রাস পায়, আবেগীয় দক্ষতা, বহিঃপ্রকাশের দক্ষতা, বুদ্ধিমত্তার দক্ষতা, ব্যক্তিত্বের সমস্যাগুলো যখন খুব প্রকট হয়ে দাঁড়ায়, তখন কিন্তু তাকে আমরা বলি যে তার মানসিক রোগ হয়েছে। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটি মানুষ তার জন্মের পরপরই বা কিছুদিন পরই এই রোগে বহিঃপ্রকাশ হতে পারে, যেমন অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার বা বুদ্ধি প্রতিবন্ধীর ক্ষেত্রে, অথবা যে কোনো সময় তার জীবনে এই রোগটি বহিঃপ্রকাশ করতে পারে। কখনো কখনো তা তার কৈশোর এর সন্ধিক্ষণে, অথবা তরুণ বয়সে, অথবা বৃদ্ধ বয়সে, যেমন ডিমেনশিয়ার মাধ্যমে। কাজেই মানসিক রোগের ব্যাপারটি যদি এটি হয়, কখনো কখনো কিন্তু এই রোগটি মাদকাসক্তির মাধ্যমে হয়ে থাকে, কখনো কখনো এই মানসিক রোগ যে কোনো একটি শারীরিক রোগের বহিঃপ্রকাশ হিসাবে হয়ে থাকে। মিশ্র হতে পারে, যেটা কিডনির দীর্ঘমেয়াদী কিডনির রোগ, দীর্ঘমেয়াদী লিভারের কোনো জটিলতা, অথবা মস্তিষ্কে হঠাৎ করে টিউমারের উপস্থিতি, অথবা কোনো ক্যান্সারের উপস্থিতি, অর্থাৎ এই ধরনের মিথস্ক্রিয়ায় মানসিক রোগ হতে পারে। কাজেই মানসিক রোগ ঠিক শরীরের রোগের মতনই, শারীরিক রোগের মতনই একটি রোগ। এবং আপনি নিজেও জানেন, আমরা সবাই জানি যে পাগল মাত্রই, এই কথাটি কিন্তু একটি সামাজিক অপরাধ। এটা কিন্তু একটি খুব ধরনের, আমরা না জেনে, অর্থাৎ কাউকে পাগল বলাটা সামাজিক অপরাধ, এবং না জেনে বুঝে আমরা হয়তো অনেক সময়ই অনেক ভুল করে ফেলি। কাজে একটি মানসিক রোগ তার জীবনের যে কোনো পর্যায়ে হতে পারে। মানসিক রোগের লক্ষণগুলি একটু অন্যরকম দেখে আমরা তা বলে থাকি, কিন্তু আসলে যদি আমরা প্রকৃতভাবে কুসংস্কারকে জয় করতে পারতাম, প্রকৃতভাবে যদি এই মানসিক রোগের ব্যাপারে সঠিক তথ্যটি জানাতে পারতাম, তাহলে হয়তো এই সামাজিক অপরাধটি ঘটত না। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর জোবায়ের মিয়া, একই প্রশ্ন আপনাকে, মানসিক রোগ মানেই কি পাগল? আপা যেমনটি বলছিলেন, আসলে মানসিক রোগ সম্পর্কে আমাদের ধারণাটা স্বচ্ছ হতে হবে, কারণ আমাদের এই মানসিক রোগ নিয়ে অনেক মিথ আছে, অনেক কুসংস্কার আছে। আমরা এটাকে রোগ হিসেবে স্বীকারই করি না। আমরা মনে করি এটা কোনো জিনে ধরা, কিংবা জাদুটোনা, কিংবা কোনো কুফরি কালাম, অথবা কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে বান মেরেছে, বান মেরে বা ইত্যাদি বিভিন্ন ধরনের মানুষের মানে অপসংস্কৃতির যে ধারণা, সেই ধারণায় মানসিক রোগকে রোগ বলা হয় না। এগুলি বলা হয় যে এটা হয়তোবা কবিরাজ, ঝাড় ফোক, ওঝা ফকির, তাদের কোনো চিকিৎসা বা তাদের
তাদের কাছে নিয়ে গেলেই এরা ভালো হয়ে যাবে। কিংবা অনেকে এরকম বলেন যে ওরা তো আসলে ভান করছে, তাদের কোনো রোগ নেই, ওদের ধরে দুটো পিটিয়ে দাও কিংবা পানিতে চুবিয়ে রাখো, ও ঠিক হয়ে যাবে। এই যে তাদের প্রতি যে নির্মম নির্দয় আচরণ, এগুলি কিন্তু মানসিক রোগগুলিকে আরও জটিল করে তোলে। আসলে মানসিক রোগকে আমরা ব্রেনের একটা রোগ হিসেবেই দেখব, ব্রেনের অন্যান্য যেমন মনের একটা রোগ, বা আমরা যদি আমরা যদি এটার একদম পিন পয়েন্ট বলি যে আমাদের একটা মনের রোগ, ব্রেনের একটা অংশে এই মন থাকে। তা এবং তাহলে এটাকে আমরা পাগল বলবো না, পাগল বলা একটা সামাজিক অপরাধ, এবং তার যে মানবিক যে একটা দিক বা তার যে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার এবং অধিকার থেকে বঞ্চিত করার জন্য অনেক সময় মানুষকে পাগল বলে আখ্যায়িত করে তাকে দূরে রাখা হয়। এই জন্য আমরা কখনোই এই শব্দটা ব্যবহার করতে চাই না। আমরা বলবো যে তার ব্রেনের এবং তার মনের রোগ হয়েছে। এবং মনের রোগটা কিন্তু আবার যে যার গুরুতর মনের রোগ বা মানসিক রোগ হয়, সে কিন্তু নিজে বুঝতে পারে না যে তার রোগ হয়েছে। সে বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ করে, বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের মতবাদ সে কিন্তু পরিবারে সমাজে বলে প্রকাশ করে। সেগুলি শুনে একজন সুস্থ স্বাভাবিক মানুষ তাকে দেখেই বুঝতে পারবে যে তার কোনো সমস্যা হয়েছে। কিন্তু তাকে যদি বলা হয় যে তোমার মানসিক রোগ হয়েছে, তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, সে কিন্তু আসতে চায় না, এবং সে বলে না, তোমাদেরই রোগ হয়েছে, তোমরাই চিকিৎসা করো। তাহলে এই ধরনের যাদের আমরা বলি যে নিজের রোগ সম্পর্কে ধারণা থাকে না বা ইনসাইট যাদের থাকে না, তাদেরকে বড় ধরনের মানসিক রোগী হিসেবে চিহ্নিত করা হয়, এবং তাদের চিকিৎসা খুবই প্রয়োজন। বিশেষ করে ঔষধ দিয়ে চিকিৎসাটাই শুরু করতে হবে। আর বেশিরভাগ মানসিক রোগ আমরা চিকিৎসাটা পরে আসি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ডক্টর ফারজানা রহমান। এই যে মানসিক রোগ বা রোগী পাগলের সমার্থক, এই ধারণাটা কি চিকিৎসকদের দ্বারা ছড়ায়নি? যেমন ধরুন, অনেক বছর আগে বাংলাদেশে যখন এই অঞ্চলে প্রথম পাবনাতে একটি মানসিক হাসপাতাল হলো, সেটা বলা হলো পাগলাগারদ। জনমুখে এটি প্রচলিত হলো, এবং সেখানে এমন হলো যে মানসিক রোগে পাগল প্রায়, তাকে বছরের পর বছর সারা জীবন সেখানে রাখা হতো। এখন অবশ্য হয় না। তাহলে এই মানসিক রোগগুলি যে পাগলের সমার্থক, এর পেছনে চিকিৎসকদের সেই অল্প জ্ঞান অথবা ভুল ধারণা কি কাজ করেছিল? একটা প্রাসঙ্গিক প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি বলতে চাই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি রোগের ক্ষেত্রে যেমন মানুষের ধারণা পাল্টায়, কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু মানুষের ধারণাটি এখনও ঠিক আগের মতোই রয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রে এটা পাল্টায়নি। অন্যান্য সব মানুষের মতো চিকিৎসকরাও কিন্তু এর বাইরে নন। আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, বিভিন্ন ধরনের জেনেটিক বা বংশবৃদ্ধির সাথে এর যোগাযোগ, বংশগতির সাথে এর যোগাযোগ বা জেনেটিক যোগাযোগ পাওয়া গেছে। নিউরোট্রান্সমিটার বা মস্তিষ্কে বিভিন্ন রসের সাথে এর সম্পর্ক পাওয়া যাচ্ছে। আমাদের মস্তিষ্কের বিভিন্ন জায়গায়, যেটা আমাদের আবেগ অনুভবগুলোকে নিয়ন্ত্রণ করে, আচরণের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করে, আচরণ, ব্যক্তিত্ব, যুক্তি, বুদ্ধি বা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, সেই জায়গাগুলোর খোঁজ আমরা পাচ্ছি। এবং তার সাথে আমাদের পরিবেশগতভাবে যে বিষয়গুলো থাকে, যে খুব কম বয়সে বাবা মার সাথে কারো যদি বিচ্ছেদ থাকে, বাবা মার মৃত্যু, অথবা কেউ যদি শারীরিক বা মানসিক বা যৌন জীবনে বা যৌনভাবে খুব হেনস্থা হয়, নির্যাতনের শিকার হয়, তার সাথে সরাসরি মানসিক রোগের একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে। এই গবেষণাগুলো এখন হচ্ছে, এখন চিকিৎসকরাও সচেতন হচ্ছে। কাজেই পাবনাতে একটি মানসিক রোগ এর জন্য যে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তাতে বছরের পর বছর মানুষ থেকেছে, এবং তার সাথে যে বিভিন্ন ধরনের কুসংস্কারগুলো যুক্ত হয়েছে, তাতে আসলে চিকিৎসকদের সরাসরি সম্পৃক্ততা নেই। হ্যাঁ, হয়তো তখন আমাদের গবেষণালব্ধ ফলগুলো কম ছিল, তখন আমাদের এত চমৎকার বিভিন্ন ধরনের মিডিয়া বা বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তির যে এত উন্নয়ন ছিল না, তখন হয়তো এমনভাবে চারিদিক থেকে আমরা এভাবে করে এত আলোচনা, এত মানুষের জানার আগ্রহ, এই ব্যাপারগুলো ছিল না। এবং এখনও আসলে এই প্রত্যেকটি পরিবারে কাছে যে দৌড়গোড়ায় যে আমরা মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে যাব, সেই বিষয়টিও হয়তো এখন এত প্রাসঙ্গিক হয়ে ওঠেনি।
তবুও আমি বলবো আসার কথা আমাদের সরকার এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের আজকের যে অনুষ্ঠানগুলো হচ্ছে এবং এমন অনুষ্ঠান যে হচ্ছে, এখান থেকেও কিন্তু মানুষ সামাজিকভাবে সচেতন হচ্ছে। এবং এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে আসলে এই রোগের লক্ষণগুলো মানুষকে কুসংস্কারাচ্ছন্ন করে তোলে। এই রোগের লক্ষণে আক্রান্ত অনেকে সাধারণত আত্মহত্যা করে, অন্যকে হত্যা করে, বা আমাদের একটি দীর্ঘমেয়াদী ধারণা থাকে যে মানসিক রোগের কোনো চিকিৎসা হয় না, মানসিক রোগ মাত্রই ভীষণ, রোগী মাত্রই খুব সহিংস, বা ওকে সুস্থ করে কি হবে, ওকে সুস্থ করে কোনো লাভ নেই, কারণ ও তো আর আমাদের আগের মতো সেই মানুষটি হয়ে উঠবে না। এই সমস্ত ধারণা বশবর্তী হয়ে, এটি শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বে এরকম একটা ভুল ধারণা মানসিক রোগীদের প্রতি থাকে। এবং একটি কথা, মানসিক রোগ যারা চিকিৎসা করেন, মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট, তাদের বিপরীতেও এই ধরনের কথা চলমান থাকে, তাদের বিপরীতেও এই ধরনের কথা প্রচলিত থাকে। যে মানসিক রোগী যারা চিকিৎসা করছে তাদেরও মনে হয় একটু একটু মানসিক রোগ আছে। সে যাই হোক, সেক্ষেত্রে কি এরকম কোনো ধারণা আছে মানসিক চিকিৎসকদের নিয়ে যারা অনুষ্ঠান করে তাদের মধ্যে মানসিক রোগ রয়েছে? এটা আমি তো খুব ধন্যবাদ জানাই, এই যে এত সুন্দর এত চমৎকার একটি বিষয়। আমি মনে করব আজকে এই অনুষ্ঠানটি যারা দেখবেন, বা এই ধরনের অনুষ্ঠান যারা দেখছেন, বা এই ধরনের অনুষ্ঠানে যে আয়োজন হচ্ছে, সেটা ব্যক্তিগতভাবে আমার জন্য আসলে একটি অনেক বড় পাওয়া। অন্তত মানুষদেরকে আজকে জানানো যে যারা মানসিক রোগে ভুগছেন, মানসিক সমস্যায় ভুগছেন, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতোই মানসিক রোগও একটি রোগ। এবং আমরা যদি নিয়মিত চিকিৎসকের কাছে যাই, আমরা যদি বিভিন্ন ধরনের, যেটা ডাক্তার জুবায়ের বললেন, ওষুধপত্র ব্যবহার করি, অথবা কখনো কখনো শুধুমাত্র কাউন্সেলিং, শুধুমাত্র আমাদের রোগীদেরকে বোঝানো না এটা কোনো মানসিক রোগ না, এমন সবারই হতে পারে, অথবা কাউকে কিছু কিছু দিনের মধ্যে চিকিৎসা করা। কারণ আমাদের কাছে মনোরোগ চিকিৎসকের কাছে কেউ আসলে, যে কোনো মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসলে, বা যে কেউ যদি কোনো সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আসে, তার মানে তার হয়তো মানসিক সমস্যা থাকতে পারে, তার মানে যে তিনি মানসিক রোগী তা না। আবার মানসিক রোগী হলেও যে তার অনেকে আমরা বলি মাথায় গন্ডগোল, বা আমরা তাদেরকে আরও অনেক কিছু বলি, এই বিষয়গুলো আসলে ঠিক না। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর জুবায়ের, পাগল বলে কি আসলে কিছু আছে? আমরা তো বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন নাটক, সিনেমায় দেখি, লাইলি মজনুর কথা শুনেছি। এখন মানুষ তো একজন আরেকজনের জন্য দেওয়ানা হয়েও পাগল হতে পারে। এখন সেটা তো সিচুয়েশনাল। কিন্তু যে পাগলকে কয়েকদিন আগেও পত্রিকা দেখলাম 2 পায়ে বা 1 পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, অথবা ঘরের মধ্যে আটকে রাখে, এমন পাগল কি আসলে বলে, মানে এই পাগল কোনো শব্দ বা কোনো কিছু বোঝায় কিনা? অবশ্যই না। আসলে এটা গুরুতর মানুষ ভয় পেয়ে, ওই যে আপা যেটি বলছিলেন, যে আমরা মনে করি যে মানসিক রোগী মানেই হলো তারা সহিংস হবে, তারা খুব ডেসপারেট হবে। এই আগে থেকেই আমরা ভয় পেয়ে কিন্তু তাদেরকে আবদ্ধ করে রাখি, তালা দিয়ে রাখি, শিকল দিয়ে রাখি, চিকিৎসা না করে আটকে রাখি, এবং তাদের অন্যান্য প্রাণীর মতো তার সাথে আচরণ করা হয়। আচ্ছা, আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি হ্যাঁ, বলুন। জি বলুন। আমি এর আগে একটা ডক্টর দেখাইছি, মেজর জেনারেল হামিদুর রহমান স্যারকে। হ্যাঁ, ডাক্তারটা দেখানোর কারণ হচ্ছে আমি প্রায় সবসময় অসুস্থ থাকতাম। অন্যান্য ডাক্তার দেখাইছি, তারা কোনো রোগ পায় না, বলে যে আপনি টেনশন করেন বেশি, এর জন্য আপনার এই সমস্যাগুলো, আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা, এর জন্য আমি ওই স্যারকে দেখাই, মেজর জেনারেল হামিদুর রহমান। হ্যাঁ, যে আমি যে টেনশন করি, এটা কেন করি? আমি তো ইচ্ছা করে টেনশন করি না, এই টেনশন গুলো কেন আসে আমার মধ্যে, আমি টেনশন থেকে কেন বের হতে পারি না, এর জন্য আমি ওই ডাক্তারটা দেখাই। দেখানোর পর উনি ওই মিটরাজ 7.5 একটা ওষুধ দিছিল, বলছিল যে এটা আপনি খেতে থাকেন, খারাপ লাগলেও বাদ দেওয়া যাবে না, আপনি 1 সপ্তাহ পর দেখা করবেন। তো আমি আবার 1 সপ্তাহ পর দেখা করি। দেখা করার পর স্যারকে বলি যে স্যার, এই ওষুধটা খাওয়ার পর আমি যে আমার মাথা ঠিক রাখতে পারি না, ঘুম হয় কিন্তু ওষুধটা খাওয়ার পর মাথাটা চক্কর দেয়। তো উনি আমাকে বলে এই ওষুধটা খাওয়ার দরকার নেই, অফ করে দেন, অ্যামিলিন খান 10 mg। অ্যামিলিন 10 mg দিছিল, সাথে পেজ 0.25 দিছিল। পেজটা খাইতে বলছিল 14 দিন, আর অ্যামিলিনটা বলছিল চলবে। আর আমাকে বলছিল যে আপনার এমনিতে কোনো সমস্যা নাই,
আমি একটা কথা বলছিলাম যে আমি শুধু ভয় পাই, আমি কেন ভয় পাই কোনো কিছু দেখি না, কি দেখে ভয় পাই আমি জানি না। আমার সব সময় মনে হয় যেন গাড়ি উঠলে মনে হয় যে আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 27। আচ্ছা, তার মানে আপনি ভয় পান এবং মনে টেনশন আসে, দুশ্চিন্তা আসে। আপনি থাকুন আমাদের সাথে, হ্যাঁ আমরা বলছি, আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর জুবায়ের, উনি বলছিলেন যে উনি ভয় পান এবং ওনার টেনশন থাকে সব সময়। তো এটা যথার্থই টেনশনজনিত এই রোগ, আমরা বলি যে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। ফোবিক মানে ভীতি থেকে উদ্বিগ্নতা। তো সেটার জন্য উনি যদি সাইকিয়াট্রিস্ট দেখিয়ে থাকেন, তো উনি তো একটি চিকিৎসা, একটি অ্যান্টিডিপ্রেসেন দিয়েছিলেন এবং সাথে ঘুমের জন্য একটা ওষুধ দিয়েছিলেন। তো সেই ওষুধে অনেক সময় সব ওষুধ তো সবার ক্ষেত্রে স্যুট করে না, ওনার হয়তো মানে মাথা ঘোরানো হয়েছিল। তা আমরা পরামর্শ দেব এইসব ক্ষেত্রে আমরা সাধারণত 2 ধরনের চিকিৎসা দিয়ে থাকি। প্রথমে আমরা কাউন্সেলিং বা এই ভয়টা কিভাবে দূর করা যায় তার কিছু সাইকোলজিক্যাল টেকনিক আমরা শিখিয়ে দিই এবং তার মধ্যে একটা রিঅ্যাসুরেন্স আমরা দিই যে এটা ক্ষণস্থায়ী, এটা দূর হয়ে যাবে আপনি যদি এই ভয়কে জয় করতে পারেন। যে জিনিসে ভয় পাবেন সেটা আস্তে আস্তে সেটাকে অতিক্রম করার, এবং তাকে কিছু রিল্যাক্সেশন টেকনিক, ব্রিদিং এক্সারসাইজ, এগুলি আমরা প্রাথমিকভাবেই আগে দিই। তারপরেও যদি তার এই ভয়টা না কাটে তাহলে আমরা কিছু আমরা বলি অ্যাংজিওলাইটিক, সেটা শর্ট টার্ম অবশ্যই, কিছু বেনজোডাইজিপাইন বা ঘুমের ওষুধ কিছু শর্ট টাইমে 2 থেকে 4 সপ্তাহ দিই আমরা, বা প্রোপানল জাতীয় কিছু ওষুধ। এবং তার যদি আমরা মেন্টাল স্টেট অ্যাসেস করে তার যদি ডিপ্রেশন পাই তার মধ্যে দীর্ঘমেয়াদী বা কোনো পুরনো তার কষ্টের কোনো কারণ থাকে, সেগুলি নিয়ে আমরা কথা বলি, কাজ করি। তার মানে উনি যদি এই অ্যামিলিনটা ঠিক মতো খান ভালো হয়ে যাবেন আমরা আশা করি। তবে আমরা উনি অ্যামিলিন বলতে আমরা যে অ্যামিট্রিপটাইলিন খাচ্ছেন উনি, তো আমরা এই জাতীয় ওষুধগুলি আমরা সাধারণত অ্যাভয়েড করি। এখন নতুন কিছু SSRI বলে, সার্ট্রালিন গ্রুপের ওষুধ। আচ্ছা, আমরা বিষয়গুলো নিয়ে পরে আলাপ করব। ওই জাতীয় ওষুধগুলি খেলে উনি এটা অবশ্যই তার যদি সঠিক ডোজ ডিউরেশনে, আমরা বলি যে ভালো থাকার পরেও, সিমটম ফ্রি হওয়ার পরেও 6 মাস ধরে যদি উনি এগুলি খান এবং আস্তে আস্তে তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধ করে দেন, তাহলে ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি মানসিক রোগী মানেই কি পাগল এই শিরোনামে। ডক্টর ফারজানা রহমান, কেন পাগল বলে, এর পেছনে কি কোনো পূর্ব নির্ধারিত ধারণা বা যুক্তি কিছু আছে কি? হ্যাঁ, আসলে আপনি যেটা বলছিলেন যে শুধু পূর্ব নির্ধারিত ধারণা বা যুক্তিবুদ্ধি না, আসলে মানসিক রোগের লক্ষণগুলোই একটু অন্যরকম। যেমন ধরুন, একজন মানুষ ক্রমাগত আশেপাশে কোনো মানুষজন নেই কিন্তু সে কানে কথা শুনতে পারছে, ধরুন তার হ্যালুসিনেশন হচ্ছে, যেটাকে আমরা বলি যে গায়েবী কথা উনি শুনতে পাচ্ছেন, এবং উনি সেই আওয়াজটি শুনতে পান। উনি সেই আওয়াজের বিপরীতে অনেক সময় অনেক অদ্ভুত আচরণ করেন। সেই আচরণে সেই যে মানে কণ্ঠস্বর উনি শুনতে পান, তার সাথে উনি কথা বলেন, একা একা বিড়বিড় করেন। তার সাথে তার হয়তো দেখা যায় যে তার সাথে সেই বিভিন্ন ওই কণ্ঠস্বরের সাথে উনি কথা বলছেন, কণ্ঠস্বরের যেই কথাগুলো বলছে সেটা উনি মানছেন। কখনো কখনো তার মধ্যে ভীষণ ধরনের একটা অদ্ভুত ধারণার জগতে তিনি বাস করেন। সেটা সন্দেহের আকারে হয় যে বাবা মা তার ক্ষতি করছে, বাবা মা হয়তো অন্যের রূপ ধরে আসছে, সবাই তার ক্ষতি করতে চায়, তার খাবারে বিষ মিশিয়ে দিতে চায়, এবং অনেক সময় অনেক অদ্ভুত ধারণা। হ্যাঁ, যেমন আমরা এরকমও পেয়েছি যে আমরা হয়তো একজনকে ঠিক করে ফেলেছি যে না, উনি সুস্থ হয়ে গেছেন। তখন হয়তো উনি আমাদের কানে এসে বললেন যে, আমি বললাম যে সুস্থ হয়ে গেছেন, তাহলে তো এখন বাসায় যাওয়াই যায়। তো আমি বলি, হ্যাঁ ম্যাডাম, সুস্থ হয়েছি, কিন্তু চিন্তা করছি একটা বিষয় নিয়ে। আমি হয়তো বললাম যে কী বিষয় নিয়ে চিন্তা করছেন? তখন বলে যে না ম্যাডাম, একটা জিনিস নিয়ে চিন্তা করি যে এই কানে লাগিয়েছিলাম কুমড়ার বীজ, কিন্তু কেন জানি লাউ পাতার গাছ বের হচ্ছে, এখন কি বলবেন? বা এই ধরনের অদ্ভুত, এবং তারা মনে করে এই ধারণাই সত্য, আপনি যতই বোঝান মানুষের। আমরা আলোচনাটা চালিয়ে নেব, তার আগে একজন দর্শক রয়েছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? স্যার, আমি সাইমা বলছিলাম ঢাকা থেকে। জি বলুন সাইমা। হ্যাঁ স্যার, জি স্যার, আমার শাশুড়ি স্যার, ওনার বয়স হচ্ছে 62 বছর। হ্যাঁ, তো উনি একজন মানসিক রোগী। জি। তো ওনাকে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, তো ডাক্তাররা বলছে কি যে
ওনার ব্রেইনটা নাকি দিন দিন ছোট হয়ে যাইতেছে। আচ্ছা, ওনাকে কেন মানসিক রোগী বলছেন? উনি কি করেন? উনি স্যার একটা কথা বারবার 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 বলেন। আচ্ছা, এবং উনি কি মনে রাখতে পারেন? জি জি, মনে রাখতে পারেন, আবার ভুলেও যান। আচ্ছা, পুরনো কথা মনে রাখতে পারেন না এখনকার কথা ভুলে যান, কোনটা? স্যার এখনকার কথা ভুলে যান। আচ্ছা, জি, হ্যাঁ। এখন আপনি থাকুন আমাদের সাথে, আমরা বুঝতে পেরেছি। ডক্টর ফারজানা। অনেক ধন্যবাদ। খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন আসলো। তার আগে একটা কথা বলছি যে উনি কি এই কত বছর ধরে উনি মানসিক রোগে ভুগছেন, নাকি নতুনভাবে এখন ডায়াগনোসিস হচ্ছে যে উনি মানসিক রোগী? আচ্ছা, হ্যাঁ, আপনার শাশুড়ি কত বছর যাবৎ ভুগছেন? কেটে গিয়েছে। এখানে কিন্তু একটা ডিমেনশিয়ার একটা একদম পরিষ্কার একটা পয়েন্ট বলেছেন, কারণ সাম্প্রতিক স্মৃতি ভুলে যান, পুরনো স্মৃতি মনে থাকে। এর সাথে আর একটা, এই যে এই বিষয়টাই আমরা বলছিলাম, দেখুন এমনও হয় অনেক সময় যে কখনোই তার কোনো মানসিক এবং তার ব্রেইন ছোট হয়ে যাচ্ছে, মানে অ্যাট্রফি। এবং দেখুন যে আর একটা বিষয়, যে এমনও অনেক সময় হয় যে কখনোই তার কোনো মানসিক রোগ ছিল না, হঠাৎ করে 60, 62, 70 বছর বয়সে তার মধ্যে মানসিক রোগ দেখা যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমরা বলবো যে আপনি যেটা বললেন যে অ্যাট্রফি বা ডিমেনশিয়া, অথবা তার মধ্যে অ্যালঝেইমার্স বা অন্য কোনো শারীরিক রোগ আছে, হয়তো একটি মস্তিষ্কে গভীর একটি টিউমার আছে, অথবা শরীরের অন্য কোনো জায়গা থেকে তার টিউমারটা, যেহেতু মানে ব্রেনটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে সিটি স্ক্যান করানো হয়েছে। না, এনার বিষয়টা আলাদা। আমি বলতে চাচ্ছি যে নতুন করে যদি কারো মানসিক রোগের ইতিহাস শুরু হয়, যেমন এনার বোঝাই যাচ্ছে যে না ডিমেনশিয়ার কারণে হয়েছে, স্মৃতি ভ্রংশ হয়েছে, তো যে কথাটা আসলে বলছিলাম যে আমাদের রোগগুলোর লক্ষণ। আচ্ছা, আমরা বোধহয় বোন সামাকে বলতে পারি যে, বোন সামা, আপনার শাশুড়ির যে রোগটি হয়েছে, এটি মানে যতদিন তিনি বেঁচে থাকবেন ওষুধ খেতে হবে। আমাদের লক্ষ্য থাকবে এই স্মৃতিভ্রষ্টতা, তিনি যে ভুলে যান এবং এক কথা বারবার বলেন, এটাকে যত সম্ভব কমিয়ে আনা যায়, কিন্তু ওষুধ খেতে হবে। জি, হ্যাঁ, এটাই বলছিলাম যে আসলে এই যে দেখুন কেউ ভুলে যায়, অথবা কারো কারো কিন্তু মানসিক রোগটাই এমন যে যদি কারো বুদ্ধি প্রতিবন্ধী হয়, বিশেষ করে একটি ছেলে বা মেয়ে, সে নিজের যত্ন নিতে পারে না, যেখানে সেখানে সে তার টয়লেট করে ফেলে, বা সে নিজের ব্যাপারে নিজের যে নিরাপত্তার বিষয়, তার যে সামাজিক যোগাযোগের দক্ষতা, আচরণগত দক্ষতা, এই বিষয়গুলো থাকে না। আবার অন্যান্য যে গুরুতর মানসিক রোগগুলোতে যে মানুষ তার নিজস্ব একটি জগতে নিজেকে বন্দী করে ফেলে, অদ্ভুত ভ্রান্তির সেই জগৎ, তার কাছে সেই জগৎ সত্যি, এবং আমি যতই যুক্তি বুদ্ধি দিই না কেন, তাকে কিন্তু সেই জগৎ থেকে সরানো যায় না। কাজে এই ধরনের বিভিন্ন ধরনের তো চিন্তা চেতনার জগতে পরিবর্তন হয়, আচরণে পরিবর্তন হয়। অনেকে নিজের যে হাইজিন বা নিজের যে যত্নটা সেটা করেন না, অনেকে ভাঙচুর করে, মারধর করেন, সহিংস হয়ে ওঠে, অনেকে আত্মহত্যা করে, আত্মহত্যার প্রবণতা। এগুলো তো ঠিক আছে, কিন্তু আপনি যে গায়েবী আওয়াজ শুনতে পাওয়া যায়, এটাকে তো আবার অনেকে মনে করেন যে উনি বিশেষ কোনো শক্তি সম্পন্ন, পীর ফকির বানিয়ে ফেলেন তাকে। হ্যাঁ, এই বিষয়গুলোও কিন্তু একটি বিশেষ রোগ আছে, যেমন ম্যানিক ডিসঅর্ডার। তাতে কিন্তু যে নিজেকে অনেক বড় মনে করে মানুষ, নিজেকে মনে করে একেবারে অনেক অনেক বড় মনে করে, তার অনেক ক্ষমতা আছে। একটু যোগ করতে চাই যে আসলে রিলিজিয়াস কিছু বিলিফ আছে। এখন রিলিজিয়াস বিলিফ যদি মনে করে যে এটা, যেমন আমরা যারা মুসলিম তারা বিশ্বাস করে যে গায়েবীভাবে কথা আসতো, এটাই কোরআন, মানে আমাদের নবী, মানে আমাদের সৃষ্টিকর্তার কথা লিখে রেখেছেন। এটা হলো রিলিজিয়াস বিলিফ। এটা কিন্তু যদি একজন মানুষ বলে, তাহলে আমরা এটাকে ভ্রান্ত ধারণা বলবো না, ডিলিউশন বা মানসিক রোগের কারণে যে উনি বলছেন, এই মানে ধর্মের লোক, তেমনি অন্য ধর্মের লোকরা অন্য বিশ্বাস করেন, সেটাকে মানে বাদ দিয়ে যেটা পারিপার্শ্বিকভাবে যেটা ঘটা সম্ভব নয়, এই ধরনের একটা অদ্ভুত কথা বা অদ্ভুত বিশ্বাস তার মধ্যে যদি জন্মায়। যেমন ধরুন, এমন একটা লোক বলল যে মঙ্গল গ্রহ থেকে এলিয়েন এসে আমার মাথায় মাইক্রোচিপস ঢুকিয়ে দিয়েছে এবং তার কারণে আমার মাথাটা ব্যথা করছে। তাকে যদি বলা হয় এটার প্রমাণ দাও, সে প্রমাণ দিতে পারবে না, কিন্তু বলবে যে মাথায় একটু দাগ আছে, হয়তো কোনো সময় একটু ব্যথা পেয়ে স্কার ছিল বা ব্যথা একটু দাগ ছিল, ওইটাকে সে বলছে। এই ধরনের অদ্ভুত, যেটা বাস্তবে সম্ভব নয়। কেউ কেউ দেখে যে লম্বা একজন মানুষ এসে তাকে দোয়া করছে যে তুই এই কাজ করতে পারবি, ওই কাজ করতে পারবি, এটাকে কি বলবেন আপনি? এটা অনেক সময় হ্যালুসিনেশন হয়। যেমন যদি কোনো মানুষ খুব বিষণ্ণ থাকে, তখনও কিন্তু এরকম একজনকে দেখতে পারে। আমরা ভিজুয়াল হ্যালুসিনেশন সাধারণত, বা কানে শোনে বা কিছু একজনের কথা শোনে যে তুই এটা করিস না, তুই মরে যাবি,
এ ধরনের কথাও কিন্তু অনেক বিষণ্ণ মানুষ, যেটা তার অবচেতন মনে সে সেই লোকটাকে খুব শ্রদ্ধা ভক্তি করে, বা কারো বাবা মা মারা গেছে, বাবা মা এসে ডাকছে যে তুই আয়, আগেও যেমন ডাকতো তার কাছের মানুষ। তো খুব বিষণ্ণতায় ভুগলেও কিন্তু এরকম হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু সেটা কিন্তু কিছু দিনের জন্য। যখন তার শোকটা কাটিয়ে উঠবে তখন সে কিন্তু এগুলি শুনবে না, তাই বলে সে কিন্তু মানসিক রোগী না। পরবর্তীতে সে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা শুরু করবে এবং তার শোক কাটিয়ে উঠলে সেই অস্বাভাবিক ধারণা বা অস্বাভাবিক আওয়াজগুলি কিন্তু বন্ধ হয়ে যায় তার। আচ্ছা, তার মানে হচ্ছে যে একজন মানুষ মানসিকভাবে রোগাক্রান্ত হলেও চিকিৎসার পরে ভালো হয়ে এসে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে। আপনিও কি একমত? হ্যাঁ, অনেকটা একমত। খুব গুরুতর মানসিক রোগ ছাড়া, যেমন সিজোফ্রেনিয়া অথবা বাইপোলার, তাও আমি বলবো যে নিয়মিত চিকিৎসা করলে আমাদের শতকরা 60 থেকে 80% মানুষই কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, বাকি যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়মিত ওষুধ খেলে ভালো থাকে, তেমনি কি এরকম? তেমনি আসলে কিছু কিছু রোগ আছে যেগুলোতে আমাদের একটু দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, আর কিছু কিছু রোগ আছে, যেমন আমাদের প্রথমে যিনি আমাদের সাথে যুক্ত ছিলেন, অ্যাংজাইটি ডিসঅর্ডার অথবা স্ট্রেস ডিসঅর্ডার, সেখানে কিন্তু বা ফোবিক ডিসঅর্ডার, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বল্পমেয়াদী বা। আচ্ছা, তাহলে উনি এই যে আমাদের প্রথম যিনি ছিলেন, তিনি ওষুধটি কতদিন খাবেন? 6 মাস, 1 বছর? আসলে আমি বলবো যে একটু উনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শে থাকুন, একটু নিয়মিত যাক এবং নির্দিষ্ট ডোজ এবং ডিউরেশনে খেলে। সাধারণত অ্যাংজাইটির জন্য আমাদের 3 থেকে 6 মাসের মধ্যে নিয়মিত। তাহলে আমরা প্রথম বোনটিকে বলতেই পারি যে আপনি নিয়মিত ওষুধটা খেতে থাকেন এবং মাঝে মাঝে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, হয়তো 6 মাসের মধ্যেই আপনি ভালো হয়ে যেতে পারেন, তাই তো? আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে বলুন যে এই যে ভুল শোনা, গায়েবী আওয়াজ শোনা অথবা যা নাই তা দেখা, এই বিষয়ের সাথে কোনো পারিবারিক অথবা বংশগতির কোনো যোগ রয়েছে কিনা? যে কোনো মানসিক রোগের সাথে কিন্তু বংশগতির একটা সরাসরি যোগ আছে। তার কারণ আমাদের বংশগতি আপনারা সবই জানেন যে একটা প্রোটিনের মাধ্যমে বা একটা জেনেটিক কোডের মাধ্যমে এগুলো সংশ্লেষিত হয়। তো এই জন্যই দেখা যায় যে বেশিরভাগ মানসিক রোগের সাথে সরাসরিভাবে বংশগতি বা একটা জেনেটিক লোডিং আছে। তবে সাধারণত যতক্ষণ না তার পারিপার্শ্বিকতাও এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, যদি কারো মধ্যে আমি যেটা আগেই বললাম যে পরিবারে তীব্র অশান্তি অথবা পরিবারে ভালোবাসার অভাব, সহিংসতা, কারো যদি কোনো শারীরিক, মানসিক বা দীর্ঘমেয়াদী যৌন নির্যাতনের ইতিহাস থাকে, বা কেউ যদি নিজে মনে করে যে আমি শারীরিক বা মানসিকভাবে খুব অবহেলিত, এবং কারো যদি মাদকাসক্তি থাকে বা অন্য কোনো ক্রনিক কোনো ডিসঅর্ডার থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের লিভার বা কিডনির জটিল রোগ থাকে, তাদের মধ্যে কিন্তু মানসিক রোগ দেখা দেয়। অর্থাৎ শুধু একটি জেনেটিক কারণ, শুধু একটি বংশগতির কারণে না, অনেকগুলো কারণে মিথস্ক্রিয়া। আরেকটি কারণ বর্তমানে বলা হয় যে বায়োকেমিক্যাল চেঞ্জেস, ব্রেনের কিছু নিউরোট্রান্সমিটার বা আমরা রাসায়নিক পরিবর্তন, যেমন ধরুন সিজোফ্রেনিয়ায় ডোপামিন বেড়ে যায়, তো এটি কমানোর জন্য আমরা অ্যান্টিসাইকোটিক বা এই মানসিক বা গুরুতর মানসিক রোগ রোধ করার জন্য বা এটাকে ঠিক করার জন্য ওষুধ দেওয়া হয়। তদ্রূপ ডিপ্রেশনে কিন্তু সেরোটোনিন নামে একটা ব্রেন কেমিক্যাল আছে, সেটি কিন্তু কমে যায়। সেটি বাড়ানোর জন্য আমরা আবার অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে থাকি, এবং এটা দিয়ে যে ফলাফল পাওয়া যায় এটা আধুনিক পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত। আমরা পেট স্ক্যান করে আমরা দেখতে পারি যে ব্রেনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেটাবলিজমগুলি বেড়ে যায়। আগে কমে ছিল যে জায়গাগুলি, ওষুধ দেওয়ার ফলে সেখানে মেটাবলিজম বেড়ে গেছে এবং রোগীর সিমটম কমে গেছে। বিশেষ করে সিজোফ্রেনিয়া, যে এই যে আমরা গায়েবী কথার সাথে যেটা ডাক্তার জুবাইর বলছিলেন, যে আমাদের মস্তিষ্কে একটা অংশ আছে যার নাম টেম্পোরাল লোব। আমাদের বিভিন্ন কথাগুলো আমরা যে শুনি তা আসলে এই মস্তিষ্কের এই জায়গাটা সংশ্লেষিত হয়। তো এখন দেখা গেছে যে যাদের সিজোফ্রেনিয়া আছে, আসলে কোনো কিছু ঘটছে না, কোনো কিছু হচ্ছে না, বা কোনো আওয়াজ হচ্ছে না, কোনো শব্দ হচ্ছে না, কিন্তু সে স্পষ্ট শব্দ পাচ্ছে। গবেষণা করে দেখা গেছে যে, যেটা জুবাইর বললেন, যে আমাদের মস্তিষ্কের ওই জায়গাটিতে টেম্পোরাল লোবে একটি বিভিন্ন ধরনের স্মৃতি বা বিভিন্ন ধরনের একটা স্টিমুলাস বা উদ্দীপনা তৈরি হচ্ছে, যার জন্য সেই মানুষটির কাছে মনে হচ্ছে এটি সত্যি।
এবং এই জন্যই আমরা বলবো যে চিকিৎসা করলে আমাদের যে বিভিন্ন ধরনের ওষুধগুলো আছে তা এখন খুব আধুনিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এবং এই ওষুধগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের বিভিন্ন জায়গায় সরাসরি কাজ করে, এবং যেটা জুবায়ের বললেন যে নিউরোট্রান্সমিটার বা মস্তিষ্কের রসগুলোর উপরেও নিয়ন্ত্রণ হয়। এই জন্য বৈজ্ঞানিকভাবে যাদের কোনো মানসিক রোগ আছে তাদের লক্ষণগুলো সত্যিই একটু অন্য রকমের, তাদের আচরণগুলো অনেক সময় অনেক উদ্ভট এবং অদ্ভুত, কিন্তু ওষুধগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে সেটা নিউরোট্রান্সমিটারের উপর এবং ব্রেনের সেই অংশের উপর কাজ করে আমাদের এই আচরণগুলোকে, এই যে তার ব্যবহার, তার যুক্তিবুদ্ধি বিশ্লেষণের যে সমস্যা, সেটা সমাধান করতে সাহায্য করে। ধন্যবাদ। ডক্টর জুবায়ের, আরেকটা বিষয় আমাদেরকে বলুন যে একজন মানুষ মানসিকভাবে অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পর 6 মাস, 1 বছর বা 2 বছর ওষুধ খেয়ে ভালো হলো, ওই মানুষটির বয়স 20, 25 বা 30, তাহলে তিনি কি স্বাভাবিক জীবন, বিয়ে শাদী করার, সন্তান নেওয়া, চাকরি বাকরি, ব্যবসা করা, এগুলি করতে পারবেন? অবশ্যই পারবেন। আর আমাদের যে ভুল ধারণা যে একবার মানসিক রোগ হলে হয়তোবা সে আর সুস্থ হবে না কিংবা তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে, এই ধারণাটি একেবারেই ভুল। গুরুতর মানসিক রোগের ক্ষেত্রেও দেখা গেছে যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হয় এবং তার যদি পারিবারিক সাপোর্ট থাকে এবং রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে সে যদি স্বাবলম্বী হয়, রাষ্ট্রীয় সাপোর্ট থাকে, তাহলে কিন্তু 25 ভাগ মানসিক রোগী একবার চিকিৎসাতেই ভালো হয়ে যায়। আচ্ছা, 25 ভাগ একবার চিকিৎসাতেই ভালো হয়ে যায়। আর যে 50 ভাগ আছে, সেই 50 ভাগ তার লেখাপড়া, তার কার্যক্রম ঠিক মতোই চালিয়ে যেতে পারবে, কিন্তু যখনই সে অসুস্থ হবে তখন তার ওষুধ খেতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য কিছু ওষুধ, খুবই কম পরিমাণে কিছু ওষুধ খেয়ে যাবে এবং তার কাউন্সেলিং এবং তার সাইকোসোশ্যাল সাপোর্টটা নিয়ে যাবে। তাহলে কিন্তু তার যে উদ্দেশ্য বা তার অভীষ্ট লক্ষ্যে সে পৌঁছতে পারবে এই রোগ নিয়েই। আর আনফর্চুনেটলি কিছু সংখ্যক 15% মতো রোগী আছে যাদের ডিটোরিয়েট করে, যত দিন যায় বারবার আক্রান্ত হয়, তখন চিকিৎসা দিয়ে যেটা ঠেকানো সম্ভব সেটা হলো আত্মহত্যা বা অন্যকে হত্যা করা। এই বিষয়টা প্রতিরোধ করা সম্ভব বা সমাজের বিশৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু তার যে আমরা বলি মেন্টাল ফ্যাকাল্টি বা যে তার যে মানসিক স্বাস্থ্য এবং তার কর্মক্ষমতা দিন দিন হ্রাস পায়। তো এই সংখ্যক খুবই কম, 15%, তাদেরকে কিন্তু সারা জীবন সাপোর্ট দিয়ে যেতে হয়। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, মানসিক রোগী মানেই কি পাগল, এই শিরোনামে আমরা আলোচনা করছি। ডক্টর ফারজানা রহমান, একটা বিষয় বোধহয় পরিষ্কার হলো, মানসিক রোগীদের যে অংশটি চিকিৎসায় একেবারেই ভালো হয় না, শুধু রোগের তীব্রতা কমানো যায়, সম্ভবত তাকেই সাধারণ লোকজন পাগল বলতে চায়। আপনি কি একমত হবে? এক্ষেত্রে আমি হয়তো তাদের মধ্যে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, কখনো কখনো ক্ষেত্রে অটিজম এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, কখনো কখনো ক্ষেত্রে গুরুতর রোগে আক্রান্ত, যেমন সিজোফ্রেনিয়া, তীব্র সিজোফ্রেনিয়া, কখনো কখনো ডিপ্রেশনের খুব গভীর বা সিভিয়ার অবস্থা, বাইপোলার মুড ডিসঅর্ডারের ম্যানিক ফেজ, সাধারণত এই রোগগুলো, এবং ডিমেনশিয়া, বৃদ্ধ বয়সে ডিমেনশিয়া হলেও তারা অনেক সময় অনেক ধরনের, এবং অবশ্যই মাদকাসক্তি। ধন্যবাদ জুবায়ের। এই রোগগুলোর আসলে যখন একেবারে সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন হয়তো বা সামাজিকভাবে তাকে এইভাবে মানুষ আখ্যায়িত করে। আচ্ছা, সেই ক্ষেত্রে এদের জন্য আলাদা চিকিৎসালয় বা হাসপাতাল বানানোর কি দরকার আছে? আসলে এটা নিয়ে অনেক ধরনের মতবাদ আছে। উন্নত বিশ্বে সাধারণত বলা হয় যে না, যে কোনো মানসিক রোগী এবং মাদকাসক্তদের জন্য আলাদা কোনো প্রতিষ্ঠান দরকার নেই। যে কোনো হাসপাতালের, যে হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা আছে, সেই হাসপাতালে একটি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট থাকবে, বহির্বিভাগ থাকবে, এবং সেখানে ভর্তির বিষয় থাকবে। আসলে এটা উন্নত বিশ্বের জন্য প্রযোজ্য, কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, এবং যেই দেশে খুব বেশি কুসংস্কার, খুব বেশি ভয়, এবং আমাদের চিকিৎসা, মানসিক রোগের চিকিৎসার সাথে চিকিৎসা প্রাপ্তির অনেক তফাৎ, প্রত্যাশার সাথে প্রাপ্তির অনেক অনেক শূন্যতা আছে, সেক্ষেত্রে আসলে, এবং এটাও গবেষণায় দেখা গেছে যে মানসিক রোগের জন্য, মানসিক রোগের চিকিৎসা, মানসিক রোগের সব ধরনের ব্যবস্থাপনা সম্বলিত
আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠান জরুরি। বাংলাদেশে এবং বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল দেশ আছে, মানসিক রোগ নিয়ে যাদের অনেক ভুল ধারণা আছে, তাদের জন্য এই ধরনের প্রতিষ্ঠান খুবই প্রয়োজন। অনেক ধন্যবাদ। ডক্টর জোবায়ের, কি কি করলে সমাজে তীব্র মানসিক রোগাক্রান্ত রোগীর সংখ্যা কমানো যায়? প্রথমে বলবো যে সচেতনতা বৃদ্ধি, মানসিক রোগ সম্পর্কে মানুষের ধারণা, ভুল ধারণাগুলিকে পাল্টাতে হবে, আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে, এবং মানুষ যে একটা মানুষের যে অন্যান্য রোগের মতো তার মানসিক রোগ হয় এটাকে মেনে নিতে হবে, সেটা ব্যক্তি, পরিবার এবং সামাজিকভাবে মেনে নিয়ে তার, আপনি হার্টের রোগ হলে আপনি বুক ফুলিয়ে বলেন যে আমার বাইপাস করা আছে, যেমন আপনার সিজোফ্রেনিয়া হলেও আপনি বলবেন হ্যাঁ আমার সিজোফ্রেনিয়া হয়েছিল, আমি চিকিৎসা নিয়ে এখন ভালো আছি। এই যে বলার যে একটা সৎসাহস এবং মানসিক রোগকে অবজ্ঞা, শুধু বলা নাকি সমাজের গ্রহণ করারও একটি পরিবেশ তৈরি করতে হবে অবশ্যই। এবং সে সুস্থ হলে তার বিয়ে নিয়ে যেন কোনো মানে বাধার সৃষ্টি না হয়, তার চাকুরি, তার বাসস্থান, যেমন একটা এরকম হয় যে একটা সোসাইটিতে যে ওর মানসিক রোগ হয়েছিল তাহলে তাকে বাসা ভাড়া দেওয়া যাবে না বা তার সাথে থাকা যাবে না। এই যে ধরনের বৈষম্য বা খারাপ আচরণ বা অমানবিক এগুলি পরিহার করতে হবে। আর যেটি করতে হবে যে আমাদের এই কুসংস্কারাচ্ছন্ন যারা এবং যারা এই মানসিক রোগীদের বিভিন্ন শাস্তি দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ অনেক সময় আমরা বলি যে তারা কিন্তু প্রতারক, তারা প্রতারণা করে তাদের আমাদের গ্রামের অশিক্ষিত মানে কম শিক্ষিত দরিদ্র মানুষদের কাছে কিন্তু তারা অনেক টাকা হাতিয়ে নেওয়ার পরে তারা বলে যে আগে তো বানের যে ব্যাপারটা ছিল আমি এটা সারিয়ে তুলেছি, বা হুজুর বা ফকির বলে যে আমার যেটা করার ছিল কেরামতি আমি করেছি, এখন ভূত চলে গেছে, বাকিটুকু ব্রেনের সমস্যা আছে, এখন ডাক্তারের কাছে নিয়ে যাও। অথচ দেখা গেলো 4-5 বছর পার হয়ে গেছে, সে ভিটে মাটি বিক্রি করে তার নিঃস্ব অসহায় হয়ে গেছে গ্রামের সেই মানুষটি, তখন সরকারি হাসপাতালে আমাদের কাছে আসে। এই যে তাহলে যারা আমরা বলবো যে সমাজে যে প্রতারক চক্র, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে, এই ঢাকা শহরে অনেক আছে উঝা, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে এবং তাদের প্রয়োজনে তাদেরকেও এই মানসিক রোগ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তাহলেই এই গুরুতর মানসিক এর বাইরে স্কুলে বা বিদ্যালয়গুলিতে এমন কোনো ব্যবস্থা থাকা দরকার কি যেখানে শিশুদের মধ্যে কোনো মানসিক রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা এটা বোঝার জন্য? জি অবশ্যই। প্রথমত যেটা যে আমাদের পাঠ্যসূচিতে প্রাথমিক পর্যায় থেকেই কিছু মানসিক রোগ বা আচার আচরণ সম্পর্কে একটা ধারণা, এখন কিছু কিছু সরকার প্রণীত বইতে কিছু মানসিক রোগের বর্ণনা দেওয়া আছে, শুরু হয়েছে। তো আরেকটি বিষয় যেটি যে কমপক্ষে কোনো কোনো স্কুলে একজন করে কাউন্সিলর বা সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া উচিত, যে সে প্রাথমিকভাবে তার সিমটম, তার উন্নত দেশে রয়েছে না, উন্নত দেশে রয়েছে। আমাদের দেশেও বোধহয় কিছু উন্নত স্কুলে বা কিছু বড় শহরে এই ব্যবস্থা আছে। এবং তারা যখন মনে করবে যে এই বাচ্চাটির ক্রনিক কোনো ডিজিজে আক্রান্ত হচ্ছে, তখন সে সাইকিয়াট্রিস্ট বা যারা এক্সপার্ট সাইকোলজিস্ট তাদের হেল্প চাইবে কর্তৃপক্ষের মাধ্যমে এবং অভিভাবককে জানাবে। তাহলে কিন্তু আপনি কি মনে করেন প্রতিটি স্কুলে সরকারের পক্ষ থেকে একজন করে কাউন্সিলর নিয়োগ দেওয়া উচিত? যদিও এটা উচিত, কিন্তু আমাদের আসলে এই পেশার লোকজন কম, এখনো যথেষ্ট কম আছে। তার মানে এটা বাড়াতে হবে, এটা বাস্তবসম্মত নয়। তবে প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ফারজানা রহমান। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমরা চাই সমাজ মানসিক রোগমুক্ত হোক, আর একটি মানুষও যেন পাগল হিসেবে নির্যাতিত না হয়। কি করতে হবে? 1-1.5 মিনিটে আপনি বলবেন। হ্যাঁ, প্রথমেই বলবো যে এই ধরনের যে কোনো অনুষ্ঠানের পর কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে আমাদের কাছে মানুষজন আসে এবং বলে যে ওই অনুষ্ঠানটা দেখেছি। তো এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের জনসচেতনামূলক অনুষ্ঠানগুলো করা, এবং আমাদেরও যতটুকু সম্ভব আমাদের তথ্যগুলো ছড়িয়ে দেয়া, সচেতনতা তৈরি করা। এবং একটি বিষয় যে মানসিক রোগ, অধিকাংশ মানসিক রোগী কিন্তু প্রতিরোধযোগ্য এবং চিকিৎসার আওতায় আনলে অনেকখানি সুস্থ করে দেওয়া সম্ভব। অনেকখানি কেন, আমি বলবো যে 80% নিয়ন্ত্রণযোগ্য। মানসিক রোগীকে ঘৃণা করবেন না, মানসিক রোগীর প্রতি সহানুভূতিশীল হন। এবং মানসিক রোগ এবং মানসিক রোগ না থাকা আসলে একটি সুতার এদিক ওদিক।
যে কেউ এই অবস্থানে আসতে পারেন। কাজেই সহানুভূতি, ভালোবাসাই পারে আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে। এবং মানসিক রোগ যদি কারো হয়, এটা গোপন করবেন না, তাকে বিদেশে পাঠাবেন না, তাকে বিয়ে দেবেন না। আমাদের কাছে আসুন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং যে কোনো মনোরোগ চিকিৎসকের কাছে আসুন, উন্নত চিকিৎসা গ্রহণ করুন। অনেক ধন্যবাদ আপনাকে, ডক্টর জুবায়ের, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেমন প্রত্যেকটি মানুষের শরীর রয়েছে, তেমনি রয়েছে মন। শরীরের অসুখ হয়, মনেরও অসুখ হয়। শরীরের অসুখ সারানোর জন্য আমরা নানা আয়োজন করি, কিন্তু এখন পর্যন্ত মনের অসুখগুলোর একটি বড় অংশ কিন্তু উপেক্ষিত থেকে যায়। এই উপেক্ষার কারণে, তাদেরকে পাগল হিসেবে সম্বোধিত করার কারণে বিপুল সংখ্যক মানুষের জীবন অন্ধকারে পর্যবসিত হয়। এতে একটা পরিবার যেমন বঞ্চিত হয়, রাষ্ট্র তেমন বঞ্চিত হয়, বিশেষ করে সেই মানুষটি তার মানব অধিকার থেকে বঞ্চিত হয়। এটি হওয়া উচিত না। কেবলমাত্র সচেতনতা, সহৃদয় মন এবং একটি আন্তরিক ভালোবাসাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যদি আমরা প্রত্যেকটা মানুষের ছোটোখাটো মানসিক সমস্যা থেকে শুরু করে বড় বড় মানসিক সমস্যাকে আমরা ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করি এবং সবাই তাকে ভালোবাসি, মনে রাখতে হবে অসুখ হওয়াটা কোনো অপরাধ নয়, এটি জীবনের স্বাভাবিক পরিণতি। অতএব চিকিৎসা করতে হবে, চিকিৎসা করতে হবে এবং চিকিৎসা করতে হবে। তাহলে আপনারা সবাই ভালো থাকব, আর কোনো মানসিক রোগী পাগল হিসেবে নিগৃহীত হবে না। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, নিরন্তর শুভকামনা করছি।